মুক্তিযোদ্ধার পাঞ্জাবির লোকে যুদ্ধ হয়েছে। ৭১ আমি গুরু খেদাইয়া পলাইছে আর কি। যখন যুদ্ধ শেষ তখন আয়া দেখলাম যে একটা ভেঙ্কারের হাত পাকার গন্ধ এনে ঢুকতে পারে না এই ক্যাম্পে। ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম তেলিখালী। আজ এটি শান্ত নিরিবিলি। এই গ্রামের দিকে তাকালে আপনি কখনোই বুঝতে পারবেন না এই মাটিতে একসময় রক্ত ঝরেছিল। ১৯৭১ সালের সেই দিন ভারতীয় মিত্রবাহিনীর সহায়তায় হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় এক ভয়ঙ্কর সংঘর্ষ। মাত্র ৫ ঘন্টার এক রক্তক্ষয়ী যুদ্ধ, যা চিরতরে বদলে দিয়েছিল তেলিখালীর ইতিহাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানাচ্ছি আমার আবারও একটু নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী গ্রামে। এই গ্রামটা একটা ঐতিহাসিক গ্রাম, যেটা স্বাধীনতা যুদ্ধের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং ভারতীয় মিত্রবাহিনীর সহায়তায় এই তেলিখালী অঞ্চলে মুক্তিবাহিনীরা বিশাল যুদ্ধ সংগঠিত করে এবং মাত্র ৫ ঘন্টার বিনিময়ে যুদ্ধে মুক্তিবাহিনীরা জয়ী হয়। আজকে এই ভিডিওতে আপনাদের এই ইতিহাসটাই তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দর্শক, দেরি না করে আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। আর সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আমার এই ভিডিওটি কেমন লাগে আপনাদের সেটা কমেন্টস করে জানাবেন, পাশাপাশি একটা লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেখবেন। তেলিখালী হালুয়াঘাট উপজেলার একটি সীমান্তবর্তী গ্রাম। ভারতের মেঘালয় সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এই জায়গাটির কৌশলগত গুরুত্ব ছিল অনেক বেশি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি হানাদার বাহিনী এই এলাকায় একটি শক্তিশালী ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্প থেকেই তারা আশপাশের গ্রামগুলোতে নিয়ন্ত্রণ ও আক্রমণ চালাতো, যার ফলে পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক, আমি কিন্তু এখন এই মুহূর্তে গ্রামের ঠিক মাঝখানে আছি। আমি একটু বর্ডারের কাছে যাওয়ার চেষ্টা করছি। এই বর্ডারের যে ইতিহাসটা আছে, আমরা এই বর্ডারের সাথে এবং এটা কিন্তু আমাদের মিত্র দেশের সাথে কিন্তু এই ইতিহাসটা জড়িত, যার কারণে আমরা চেষ্টা করব আমাদের মিত্র দেশের যে বর্ডারটা আছে এবং ওই বর্ডারের পাশে যে স্থানটা আছে, যেখানে আমাদের মুক্তিবাহিনীরা এইখানে ট্রেনিং নিয়েছিল এবং ট্রেনিং করার পরেই কিন্তু এই জায়গাতে আসিয়ে পরে কিন্তু এই যুদ্ধ সংগঠিত করছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। এখনও কিন্তু এই জায়গা তেলিখালী মুক্তিযুদ্ধের যে জায়গাটা নিয়ে, এটাকে নিয়ে এখনও কিন্তু ৩ নভেম্বর একটা দিবস পালন করা হয়। এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো চলুন দর্শক, আজকে কিন্তু এই জিনিসটাই আমরা জানার চেষ্টা করব এবং আপনারাও হয়তো বুঝতে পারবেন যে এই তেলিখালী হালুয়াঘাট উপজেলার এই তেলিখালী জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি একবারেই সীমান্তের প্রায় কাছে এসেছি। তারপরেও আমরা যেতটুকু পারি আমরা কাছে যাওয়ার চেষ্টা করব এবং কোন জায়গাটা দিয়ে আমাদের এই মুক্তিবাহিনীরা পার হয়েছিল এবং ওই জায়গা দিয়ে চলে আসছে, আমরা এই জায়গাটা দেখার চেষ্টা করব। তখন কিন্তু এই জায়গাতে কিন্তু কাঁটাতার ছিল না। চলুন দর্শক, আমরা একটু ধীরে ধীরে বর্ডারের কাছে যাওয়ার চেষ্টা করতেছি আর তার সাথে এই তেলিখালীর ইতিহাস নিয়ে আপনাদের কিছু কথা বলি। ১৯৭১ সালে যখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তখন এই তেলিখালীতে এই জায়গাটা যেহেতু একটা পাহাড়ি জায়গা, গাঢ় পাহাড়ি জায়গা, এটা কিন্তু উঁচু নিচু, যার কারণে পাকিস্তানিদের প্রতিরোধ করার জন্য মুক্তিবাহিনীরা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছিলেন। এই জায়গাটা এই জন্যই তাদের জন্য সুবিধা হয়েছিল যে মুক্তিবাহিনীদের ক্ষেত্রে এই জায়গাটা পরিচিত। পাকিস্তানি যে হানাদার বাহিনীরা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একদমই অজানা ছিল, যার কারণে তারা পুরোপুরি মুক্তিবাহিনীদের প্রতি কিন্তু প্রতিরোধটা করতে পারেনি এবং পরবর্তীতে কিন্তু এই যুদ্ধে কিন্তু তারা হেরে যায়।
এবং এই জায়গাটা কিন্তু অনেক আগেই স্বাধীন হয়ে যায় এবং এখান থেকে ময়মনসিংহের পুরো বিভাগের খুবই একটা গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের যে ইতিহাস, বিজয়ের ইতিহাস এই জায়গাটাকে কিন্তু বহন করে। আর আমাদের সামনেই কিন্তু একবারে ভারতের যে কাঁটাতার এটা কিন্তু দেখা যাচ্ছে। তো দর্শক, আমরা যেহেতু এই সীমান্তবর্তী এলাকায় এসেছি, আমরা একটু যাইতে ভয় পাচ্ছি, কিন্তু আমাদের এই ভাই বলতেছেন যে যতদূর পর্যন্ত যাওয়া যায় আসেন, আমি আপনাদের নিয়ে যাব। তো ভাইয়ের নাম কি? সাইফুল্লাহ ভাই না? এই সাইফুল্লাহ ভাই আমাদের একটু কাছে নিয়ে যাবে, যেতটুকু পর্যন্ত আমরা নিরাপদ থাকতে পারি অতটুকু পর্যন্ত যাব, এর বাইরে আমরা যাইতে চাই না, আমরা কোনো ঝামেলায়ও পড়তে চাই না। আর সেই সাথে দর্শক আপনারা দেখুন যে এই জায়গাটার যে গুরুত্ব এটা অবশ্যই আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। দর্শক, এখানে কিন্তু হাতির উপদ্রবটা খুব বেশি হয়। এই দেখুন সাইফুল্লাহ ভাই দেখাচ্ছে যে হাতি কীভাবে আসছিল। এই যে ধানগুলো এগুলো কিন্তু সব হাতি কিন্তু খাওয়া গেছে। এই দেখেন কিভাবে হাতির পাড়া। তো সাইফুল্লাহ ভাই যেহেতু এই এলাকায় বসবাস করেন না? হ্যাঁ, আমার বাড়ি এখানে। এখানে বাড়ি। আপনি এই এলাকার গুরুত্ব এবং ইতিহাস সম্পর্কে নিশ্চয়ই জানেন নাকি? হ্যাঁ, মোটামুটি আর কি আমি মোটামুটি জানেন না? এই ভুট্টা, মরা ভুট্টা ক্ষেত্রের পরেই হচ্ছে ও যে বাঁশের পাড়া দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ওইদিকে এই সীমানা, ওইনো একটা ফিলার আছে। আচ্ছা, আচ্ছা। আপনারা গেলে দেখতে পারবেন, ওইনো ফিলার আছে। এটা আমরা যাওয়া যাবে, আইন যাই, কিছু সমস্যা ওখানে গেলে সমস্যা নেই তো? না, না। আচ্ছা, আসেন আর একটু আগাই আমরা। এই যে হাতি যাতে না আসে তার জন্য কিন্তু যাচ্ছে, ইয়ে দেওয়া হয়েছে। দেখতে যাচ্ছি সেই বর্ডারের কাছে। আমরা কিন্তু এখন ভারত বাংলাদেশের যে সীমান্ত, একে সীমান্ত বরাবর আছি। আমার বাম পা আছে ভারতে আর আমার ডান পা কিন্তু আছে বাংলাদেশের ভিতরে। আমার সামনেই সীমান্ত পিলার দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ভারতের একটা ইট ভাটা। এটা হচ্ছে 1120 না ভাই? আর 1120 নম্বর পিলার। আমরা বাংলাদেশের সাইডে আছি আর ভাই কিন্তু আমার ইন্ডিয়ায় চলে গেছে অলরেডি। এটা হচ্ছে অবস্থা। আর এখানে দেখেন কত সুন্দর এই যে ভারতীয় গাড়িগুলো যাওয়া আসা করতেছে। এটা একদম একবারে সচল রাস্তা, তাই না? একটা সচল রাস্তা। তো এই এলাকায় কি এখনো মুক্তিযোদ্ধা আছে? এই এলাকার এদিকে আছে, দুই একজন আছে। আমরা এই মুসলিমের এদিকে একজন, মহিষলিটের এদিকে না? দুই একজন আছে। আর আমরা শুনছিলাম যে এখানে নাকি এখনো ওই যে রাজাকাররা আছে, রাজাকাররা বসবাস করে। আসলে কি এটা আছে? আমি বলতে পারলাম না, এটা আমার জানা নাই। আচ্ছা, থাকলেও থাকতে পারে। আসলে ওই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটে একটা, তাদের এখন বসবাস করার অধিকার আছে অবশ্যই। মুজিব ওই সময় তাদেরকে ক্ষমা করে গেছে। যারা প্রকৃত বেশি অপরাধী তাদেরকে কিন্তু শাস্তি দিছি, সিম্পল কিন্তু ক্ষমা করি। এইটা নিয়ে আমার মনে হয় টানা আসরা না করাটাই ভালো। তারপরও রাজনৈতিক ব্যাপারে করে যায়, আমরা 1120 এই বিষয়ে না কথা বলি। তো দর্শক, আপনারা দেখলেন এটা হচ্ছে একবারে কিন্তু ভারতের সীমান্তবর্তী। যে ভুট্টা অনেক ক্ষতি হয় হাতির জন্য, অনেক ক্ষতি। হাতির জন্য না? হ্যাঁ, হাতির জন্য মানুষের যে ঘর বাড়ি, তারপরে যে আপনার কৃষকের দেখা যায় অনেক ধান, তারপরে যে ভুট্টা এগুলো করতে পারে না। এদিকে তো অনেক জায়গা ফাঁকা হয় না, যদি হাতি নাই করতো তাহলে সব সব করতো না? আবাদি। এমন হয় যে এক ফসল উঠে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু না না, এই উঠা ফসলের মধ্যে হাসি হাসি খায় শেষ করে দিয়ে গেল। এটা খুব আবার এবার মনে হয় যে ভুট্টা লাগাইছে, যে বলছে বৃষ্টি হয়েছে, অনেক কৃষকের দেয় না যে ভুট্টা কিন্তু এগুলো হয়েছে বৃষ্টির কারণে। হ্যাঁ, এটা তো মারা গেছে অনেক না? ওই যে ওইটা আপনার এই সেন্টি করে হেরার, এটার মধ্যে থেকে হেরার ডিউটি করে পাহারাতে। ক্যাম্প আর কি, ছোট ক্যাম্পগুলো যেটা। আচ্ছা আচ্ছা। আর এই যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো কি সব বাংলাদেশেরই? বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের খাওয়া। ওরা আসি কখনো এগুলো ধরে নিয়ে যায় না? হ্যাঁ, নিয়ে যা। যখন ওই যে বাংলার বিটিয়ারা দেখে তখন হেরারা ই করে, তখন হেরা বাংলার বিটিয়ার দিকে আবার চলে যায়। আচ্ছা। আবার ইন্ডিয়ার বিএসরাও হেরাও দেখে মাঝে মাঝে এইগুলো নিয়ে চিল্লা ফিল্লা করে, পরে এটি নিয়ে যায় আবার। আবার কখনো যদি ব্যতিক্রম চলে যায় এগুলো কি ফেরত দেয় না খাই ফেলে? ওইটা তো ওই যে আপনার রাখালরা আছে, এরা দেখেই রাখতেছে, মানে এর হেমরে আর কি। ওরা গরু নিয়ে আয় তো ওইদিকে আর কি নাই যায়, এরা এদিকেই থাকে। এদিকেই থাকে। গেট টেট তো নাই না? একটু খোলা গেট আছে, ওই যে ঘরের লোকে এমরা যে গেট, ওরা যাওয়া আসা করে জাস্ট না? হেরা যাওয়া আসা করে। যদি ওইনের কোন কেউ দরকার লাগে, ওই বিএস আছে, হেরা বললে হেরা গেট তালা খুলে দেয়, আবার বিএস লগে ওরা চলে আসে। ওদের সিস্টেম আছে, তার কারণ ওদের জায়গা যেহেতু এটা, যার কারণে ওনারা এদিকে আসতে পারে। কিন্তু আমাদের জায়গা তো আমরা যেখানে দাঁড়িয়েছি এইটুকুই, এরপরে আসলে যাওয়া আমাদের অন্যায়। তারপরে ওই কাটা তারের কারণে আমরা কিন্তু এই জায়গাটা অনেক সময় ইউজ করি বা ইউজ করতেছে আমাদের বাংলাদেশি কৃষকরা। এখানে কিন্তু এই জায়গাটা
বিভিন্ন ধরনের উঁচু নিচু পাহাড়ি হওয়ায় এবং ভারতীয় মিত্রদের সহযোগিতায় এখানে কিন্তু ট্রেনিং সেন্টার করা হয় ভারতের দিকে। ভারতে ট্রেনিং করে তারপর আমাদের মুক্তিবাহিনীরা কিন্তু বাংলাদেশে চলে আসে এই তেলিখালি অঞ্চলে। এইখানে এই তেলিখালি অঞ্চলে আসার পর প্রথম যখন যুদ্ধ হয় তখন কিন্তু এখানে কিন্তু এখনও অনেক রাজাকার এখানে বসবাস করেন, কিন্তু আসলে কেউই কিন্তু এই ব্যাপারটা স্বীকার করে না। আবার এখানে মুক্তিযোদ্ধা এখন বর্তমানে নাই, 2 জন মুক্তিযোদ্ধা আছেন, তারা এই গ্রামে এখন নাই, অন্য গ্রামে বসবাস করে। তাদের সাথে কথা বলার হয়তো আমাদের সুযোগ হবে না। আমি কিন্তু দেখতেছেন আপনারা একেবারেই কিন্তু সীমানা যে কাছে আমি আছি এখন, ভারত বাংলাদেশ যে সীমানা পিলারটা আছে এই পিলারের মধ্যে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের জাস্ট আমি এই জায়গাটার গুরুত্ব বোঝানোর জন্যই আপনাদের সাথে কথা বলতেছি। আর এই জায়গাটা দিয়ে পার হয়ে তারপর কিন্তু এই তেলিখালি অঞ্চলে কিন্তু যুদ্ধটা হয়। আমি আপনাদের এর ভিতরে তেলিখালির ভিতরে যে গুরুত্বপূর্ণ জায়গাটা এটাও দেখানোর চেষ্টা করব। তার আগে আমি এখান থেকেই শুরু করলাম যে এই বর্ডারটা এবং ভারতের যে গুরুত্ব ছিল, ভারতীয় মিত্র বাহিনীর যে গুরুত্ব ছিল আমাদের মুক্তিবাহিনীদের জন্য, এটা আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, এই যে তখন কিন্তু এই সময় কিন্তু ওই সময়কার কথা, তখন কাটা তার ছিল না, কোনো বর্ডার ছিল না। আপনারা এইখানেই দেখতেছেন, এই যে দেখা যাচ্ছে কিন্তু বিএসএফ ক্যাম্প। এই ক্যাম্প থেকেই কিন্তু মূলত মুক্তিবাহিনীদের ট্রেনিং দিয়ে এই দিক দিয়েই কিন্তু তাদের পার করে দেওয়া হয়, যেহেতু তাদের কাছে কোনো অস্ত্রও ছিল না সেই সময়। যেভাবে গোপনে থেকে বিনা অস্ত্রে এই আড়াল থেকে যেভাবে যুদ্ধ করা যায় ঠিক সেভাবেই তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। হালকা পাতলা কিছু হয়তো আমাদের মিত্রবাহিনীদের কাছ থেকে অস্ত্র দেওয়া হয়েছিল। সেই সময় মানে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কিছুই ছিল না, তাদের কাছে ছিল এই কৃষি কাজ করার জন্য দাও, কাঁচি, লাঠি, সেটা এডি, ঝাঁটা। কিন্তু ভারতীয়রা শুধু ট্রেনিংই দেয়নি, তারা তাদের হাতে অস্ত্রও তুলে দিয়েছিল। ঠিক আছে, সেই অস্ত্র নিয়ে এসে এরা বাংলাদেশে মানে আপনার পাক সেনাদের সাথে যুদ্ধ করে। এটা কি আপনি মনে করেন না যে তারা 2-1 সাথে ছিল, এরকম কি মনে হয় না? না, দিছে তো, মানে ওদের যে কমান্ডার, নামটা আমি ভুলে গেছি, যে পুরো বিষয়টাকে নেতৃত্ব দিয়েছে এবং এই দেশে কোথায় যুদ্ধ করবে, কোন জায়গায় গেলে পাক সেনারা আটকা পড়বে, এই যে তেলিখালিতে যে যুদ্ধ হয়েছে, এগুলো সব কিছু রোড ম্যাপ তারা করে দিছে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশিরা কি বুঝতো নাকি? ওরা কি ওই ট্রেনিং, ওই শিক্ষা ওদের আছে নাকি? সেটাই তো। ওরা পুরো রোড ম্যাপ করে দিয়ে বলছে, যাও তোমরা এই পাশ থেকে যাও, ওখান থেকে যাও, ওখান থেকে ওদেরকে আটকাও, ওইখানে বোমা মারো, ওই ব্রিজ ভাঙো এবং ওখানে আটকে ওদেরকে আক্রমণ করো। মানে সব কিছু ওরা ওখান থেকে ওদেরকে শিখিয়ে দিয়ে পরিকল্পিতভাবে ওদেরকে এখানে পাঠাইছে। আর আমি একটা কথা শুনলাম, এটা কি সত্যি? এখানে অনলি মাত্র 5 ঘন্টা যুদ্ধ হয়েছিল এবং 5 ঘন্টার মধ্যে প্রায় 2 থেকে 250 পাকিস্তানি বাহিনীকে এটা ভাই ফাঁদে পড়ছিল। এই যে নদীটা দেখছেন না, এই নদীটার এই নদী এই যে এটা গেছে না, ওই যে ব্রিজটা, তেলিখালির ব্রিজটা, ওই ব্রিজটাকে ভেঙে দেওয়া হয়েছিল মাইন দিয়ে। এটা কি পাকিস্তানি বাহিনী? না, এইটা হচ্ছে মানে মুক্তিবাহিনীরা আর কি, বাহিনীরা জানতো যে ওরা এই দিক দিয়ে ঢুকলে পরে ব্রিজটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে ওরা যাইতে পারবে না, তাহলে ব্রিজটাকে ভাঙার জন্য মাইন্ড লাগাইছে আগে। এটাও কিন্তু এইখানকার যে ভারতীয়রা, এই জন্য তো আমরা তাদেরকে সবসময় মুক্তিবাহিনী বলে, মিত্রবাহিনী বলি, তো অবশ্যই তাদের অবদান তো আছে। ওইটাকে ভাঙ্গা ওইখানে পাক সেনাকে আটকাইছে, আটকানোর পর চতুর্দিক থেকে ঘিরে ধরে তারপরে মনে করেন তাদেরকে হত্যা করা হয়েছে, ঘায়েল করছে এবং এটার বর্বরতা নাকি তারা এখনো মনে করে কি অনেকে জখম হয়ে যারা গেছে তারা এখনো ওইটার স্বীকারোক্তি দেয় যে এইখানে আমাদের এইরকম বিপাকে পড়তে হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা না? গুরুত্বপূর্ণ মানে কি, এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তেলিখালি স্বর্ণাক্ষরে স্মরণ করা হয়। আর এই জনপদে এর চাইতে বড় যুদ্ধ আর হয়নি। তবে গণহত্যা হয়েছে, মানে নাকুগাঁওয়ে যে গণহত্যা হয়েছে সেখানে মানে আপনার বেসামরিকদেরকে মারছে পাক সেনারা। মানে ভারতে তারা যাচ্ছিল পালিয়ে, মানে এখানে যেহেতু গোলাগুলি চলছে সেখানে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে যাচ্ছে। আপনি তো দেখছেন শরণার্থীর মতো যারা হবে আর কি, যারা বেসামরিক তারা তো গোলাগুলি দেখলেই ভয় পায়। এই জন্য পথে মুসলমানও ছিল, তারাও চিন্তা করতেছে জীবন বাঁচাইতে তাহলে আমরা ওপারে যাই।
এবার এই যে দল বেঁধে কাফেলার মতো যে যাচ্ছিল না, ওই কাফেলার উপরে মনে করেন নির্বিচারে পাক সেনারা আক্রমণ করে ফেলছে। আর আক্রমণে তো মনে করেন বিভৎস পরিমাণে সাধারণ নিরীহ মানুষ মারা যায়। এই নদী রক্তে লাল, মানে তখন পানিতে কোনো মানে লাল ছাড়া আর কিছু দেখা যায় না। ওই যে নাকুগাঁওয়ের যে আমাদের ভোগাই নদী, ওই ভোগাই নদীর ওই যে জায়গাটা আমরা গেছি না, এখনো পর্যন্ত ওখানে মানুষের খুলি পাওয়া যায়, করটি। আবার বাংলাদেশের ভেতরে তো ওরা স্মৃতিসৌধ তৈরি করে নাই, কিন্তু ভারতীয়রা কিন্তু ওইখানে স্মৃতিসৌধ তৈরি করছে ওই গণহত্যা। তো দর্শক, আজকে এই সাইডে যে ভারতীয় মিত্রবাহিনীদের যে গুরুত্ব এবং বর্ডার এলাকার যে গুরুত্বটা, এটা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। তো চলুন, যে জায়গায় মূল মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যে তেলিখালি একটা ব্রিজ, যেটা শুনলেন আপনারা, তেলিখালি ব্রিজ, এই জায়গাটাতেই আমরা মূলত বেশি গুরুত্ব দেব এবং এই জায়গাটার ইতিহাসটা জানার চেষ্টা করব। সেই সাথে যদি আমরা কাউকে পাই যেমন মুক্তিযোদ্ধা এবং পুরাতন মানুষ, আমরা তাদের কাছ থেকেই এই ইতিহাসটা জানার চেষ্টা করব। তাহলে আমরা কিন্তু এই তেলিখালি গ্রামে প্রবেশ করেছি। আর এই গ্রামে প্রবেশ করেই আমি প্রথমেই যেটা দেখতে পেলাম, এটা হচ্ছে একটা গির্জা। সাধারণত এই এলাকার যে গারো আদিবাসীরা বসবাস করেন, তারা কিন্তু এখন খ্রিস্টান ধর্ম পালন করেন, আর সেই কারণেই এটা একটা গির্জা করা হয়েছে। আর এই সাইডে হচ্ছে দর্শক, এই যে বাড়িঘর দেখা যাচ্ছে, গির্জার পরে গির্জার উল্টা দিকেই কিন্তু এই বাড়িঘরগুলো। তো চলুন আমরা এই বাড়িঘরগুলো একটু দেখার চেষ্টা করি। আর আদিবাসীদের যে বাড়িঘরগুলো ছিল, অনেক মাটির তৈরি সুন্দর সুন্দর বাড়িঘর, এখন কিন্তু মাটির তৈরি নাই, যে অনেকটাই কিন্তু দেখুন আপনারা এই মাটির তৈরি বাড়িঘরগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু অনেকটাই যে আপনার টিনের ঘর চলে আসছে। অনেক নাতিপুতি। দিদি, তাহলে আপনার এখানে জমি জায়গা নাই? নাই নাই, আমরা এই মাত্র এই বাড়িটুকুই আছে শুধু। হ্যাঁ, আরো গারো আছে পাড়ায়? গারো আছে এই অনেকটি, অনেকটি গারো আছে ওই পারে, ওই সামনের দিকে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমার বয়স কত হইব? অনেক বয়স হয়েছে, 100 বছর হয়েছে না। এই জন্য দিদির অনেক নাতিপুতি হয়েছে। মেয়ে কয়জন বললেন? একটাই মেয়ে। বিয়ে দিছে? না, তিনটা আছে। তিনটা মেয়ে বিয়ে দিছে? ঢাকা 5 বছর হয়েছে। ঢাকায় থাকে? ও আচ্ছা আচ্ছা। আর এই যে এর কি নাতি? এটা নাতি। হ্যাঁ, সেরা ঘরের ওই দেখেন সাজাইছে কি সুন্দর, বুড়ুতে কি মানে ছেলের মেয়ে। ও আচ্ছা, ছেলের মেয়ে এখানে কে? ছেলের বিয়ে দেন? বেড়াইতে আইছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেড়াইতে আইছে, কি খাওয়াইতেছেন? প্রিয় বন্ধুরা, ওই গারো দিদির সাথে কথা বলে আমরা আরেক বাড়িতে ঢুকছি এবং ঢোকার আগেই যে একটা পরিবেশ আমরা দেখছি গ্রামের, দেখুন আমরা এত সুন্দর বাতাস আসতেছে, খুবই ভালো লাগতেছে। তো চলুন আমরা এই বাড়িতে একটু ঢোকার চেষ্টা করি। আরে দেখুন কত সুন্দর, এখানে আসি আমরা কিন্তু মাটির ঘর পেয়ে গেছি। অনেক সুন্দর এই মাটির ঘরটা, খুবই ভালো লাগতেছে। দিদি, আপনার বাড়ি এটা না? আপনার বাবার বাড়ি কোথায়? বাবা বাড়ি যেটাই, এটাই বাবার বাড়ি না? এখান থেকে এখানেই আপনাদের মধ্যে তো আবার আপনারা বাবার বাড়িতে থাকেন, জামাই নিয়ে আসেন না? জামাই কোথেকে নিয়ে আসছেন? জামাই 12 বারোমারি বাড়ি না? 12 যে নালতা বাড়ি আছে না? আমরা এগুলো পড়াইছে তো 71-এ আমি গুরু খেদাইয়া পলাইছে আর কি। ইন্ডিয়া গেছিলেন? ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়াতে গেছে। ওই যে এই নয়, আবার ইন্ডিয়াতে পলাইলো, আবার এই কাছে ওই যে নাজিং বাজার আছে না? নাজিং বাজার? হ্যাঁ, নাজিং বাজার, ওইখানে ওইখানে থাকতেন না? পলায় থাকতেন, তখন ছোট ছিলেন? ওই সময় আমি শুধু আর কি আচ্ছা আচ্ছা গুরু রাখতেছে। পরে আমরা আর কি যখন যুদ্ধ শেষ, তখন আয়া দেখলাম যে একটা বেঙ্কারের হাত পাকার গন্ধ এনে ঢুকতে পারে না এই ক্যাম্পে। ওটা দেখছি আর কি। ওটা দেখছেন? আমরা তো ওইখানে যাই পরে গিয়ে দেখলাম একটা বেঙ্কার গন্ধ, এই যে কি আসছিল তো ওই কোনায় দোকান আছে, ওই যে ক্যাম্পের পূর্বে একটু দোকান আছে, ওই না যে পচা, আর ওই পচা। কাঁটাতারের বেড়া দিছে কতদিন আগে? ও ওটা তো
বাচ্চাগুলো এই তো কাগজ তারকো বেরো নাম 2002 সালে না ওই যে মনে নাই আসলে 8-10 বছর হবে এরকম এই বিষয় আরো বেশি এরপরে প্রথম দিছে ওইটা হইলো বাইকে গেছে এরপরে আবার নতুন দিছে এরপরে এলো 8-10 বছর 10-12 বছর প্রথম আগে দিছে আলামালা এরকম আবার দিছে ওইদিকে 10-12 বছর হয়েছে হ্যাঁ 64 সনে 64 সনে পালাইছে হ্যাঁ 64 সনে পলাইছে দাদা দাদি লোকে ওখানে 3 বার পলাইছি কতদিন ছিলেন ওখানে? মানে 2 বছর 2 বছর থেকে আবার ডাকছেন না এই সময় আমার আইছি হ্যাঁ না দাদা দাদা আইছি না আমরা আইছি আপনারা আইছে? না বাবা আর মা লয়া আইছি ধন সম্পদ আসিন তো ওই লাগি লুবে আইছি তাইলে দাদা দাদিগুলো আইছি তাহলে 71 এর সময় তো আপনি সবই জানার কথা। জানেন তো কথা তো জানি তো 71 সময় এখানে জানি যে তো। মুক্তিযুদ্ধ হয়েছে এগুলো স্পষ্ট বলতে পারেন না তেলিখালিতে? তাহলে মুক্তিযুদ্ধ আর পাঞ্জাবি লোকের যুদ্ধ হয়েছে আমরা দেখছি যুদ্ধ দেখছি যুদ্ধও দেখছেন? যুদ্ধ দেখছি আমরা আচ্ছা একেবারে যা এটা তো আমার শাশুড়ি এই যে এটা আমার আমরা সব দেখছি এটা আমার শাশুড়ি এই সময় আমরা এটা আমার শাশুড়ি তো আপনার শাশুড়ি? ও ও আচ্ছা তাহলে আমি দেখছি আর এরা তো বড় আরো হ্যাঁ 64 আর এই যে কাজীর বাহিনী 71 আপনি তখন 6 বছর আপনার শাশুড়ি তাহলে তো স্পষ্ট দেখছে তাহলে এইগুলা তো দেখছে এইগুলা তো সব আমরা আইতে দেখছি পারবো না সব আমরা দেখছি 3 বার ফলাইছে আমরা যে কষ্ট হয়েছে কাপড় নাই চুপুর নাই পরে 3 মাস 4 মাস পরে আমরা লাগি সরকার দিছি চাউল দিছি ডাল দিছি সব ওই যে দিছে ইন্ডিয়ায় দিছে। কাপড় দিছি তারপরে ঘর ঠিক করে দিছি ইন্ডিয়া? খেম বানাইছি এরকম করে তা ইন্ডিয়া? বুড়ি আমিও জানি যে আপনি 3 বার পলাইছেন একবার পলাইছেন 64 সালে 64 সালে একবার পলাইছেন 71 সালে 71 সালে আবার এই জিয়া ওই যে কাজীর কাদির বাহিনী সময় পলাইছি কাদির বাহিনীর সময় পলাইছেন পলাইছি যে পলাইয়া যে আপনি ওই পারে গেছেন গেছি তো ওই পারে গেছেন না গেছি তো ওই পারে তো তখন আমি ছিলাম তারপরে এই পারে আইছেন কে আমারে হালাইয়া থুইয়া ও আপনি ছিল আমি ছিলাম তো আমারে হালাইয়া থুইয়া আপনি আইলেন কে আমি জানি না তাহলে তো আপনি যদি পরিচয় তো তাহলে আইতামি না তারপরে বাবা মা আমরা আমি কত খুঁজছি যে কই গেল এই যে এখন বুড়া বয়সে পাইছি এখন কি পাইছি করব কোন দেখি এখন এখন খাদির বাণী সময় এখন তোমরা মূর্তি এখন আর কে কারে খাওয়াবে কোন দেখি এখন জানাটা বাদ আমরা দেখি যে দেখছি তারপরে না পাঞ্জাবি গুলাও দেখছি তারপরে আর্মি গুলো সব আইছে আমি দেখছি পরিচিতির মধ্যে কেউ মারা গেছে? তুমি না আমরা তো মারা হয়েছে না তারপরে সেইদিকে দক্ষিণেতে আইসিন না সেই বেকামারা থেকে অনেক লোক মারা হয়েছে গুলি করছে গুলি করছে? হ্যাঁ গুলি করছে পাঞ্জাবেরা? পাঞ্জাবেরই তো এরই এখানে ভিতর আছে না এরাই মারছে সারা রাত খাটি মুক্তিবাহিনীরা? মুক্তিবাহিনী তো এ নয় তারপরে মুক্তিযুদ্ধ করা কইছে তারপরে সে একটু বন্ধ হয়েছে এরকম হয়েছে আপনাদের বাসায় খাইতে আসেনি মুক্তিবাহিনীরা? না খাইছে মুক্তি বাহিনীগুলোর লাগে আমরা দিছি তো চাল দিছি তারপরে না সাহায্য দিছি যারা আমরা স্বামী আসেন না এই সময় এরাই সাহায্য দিছে এরা লগে অনেক তো খাওয়াইছেন মুক্তিবাহিনীরা আমরা তো শুনি যে মুক্তিবাহিনীরা যে বাসায় গেছে সেই বাসায় সবাই অনেক আপ্যায়ন করি খাওয়াইছেন খাওয়াইছি তো খাওয়াইছি খাওয়াই নাই খালি আমারে তুমি চিনা তো এর আগে খাওয়াইছি না আপনি যে পালাই গেছিলেন না হ্যাঁ পালাই গেছি ওই পারে কিন্তু 20 বছর ছিল না। উনি পালাই গেছে যা 20 বছর ছিল, আপনি তো 2 বছর ছিলেন তাহলে আমি 20টা বছর ধরে খুঁজি পরে এখন এই বাংলাদেশে আইয়া বুড়া হইয়া তারপরে পাইছি পাইছে না ওখানে যে পাইছে বুড়ো হয়েছে এবার সাথে চলেন ও তো মাটি তলাই যাইবো হ্যাঁ
মাটির তলে কয়টা দিন পরে তো মাটির তলায় যাইব যাবেন, তাতে কি হয়েছে? মাটির তলে তো আমরাও যাবো, সবাই মাটির তলে আমরা যাবো। যেভাবে সৃষ্টি করছে আল্লাহ আবার নিব হ্যাঁ, এর মধ্যে প্রেম ভালোবাসা থাকি যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদি। হ্যাঁ, আচ্ছা, তোমরা সুন্দর তো কইতে আইলো সুন্দর সুন্দর করে এইনো আমরা লাই ছবি দিতাছে। প্রিয় দর্শক, ফাইনালি আমরা তেলিখালির যে স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ চলাকালীন এখানে যে গণহত্যা হয়েছিল সেই প্রেক্ষাপটেই এখানে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। এখানে পাক সেনাদের পাশাপাশি কিছু মুক্তিযোদ্ধাও মারা গেছিল, সেই স্মৃতি রক্ষার্থেই কিন্তু এই যে আপনার স্মৃতিসৌধ। দেখুন এখানে লেখা রয়েছে ঐতিহাসিক তেলিখালি স্মৃতিসৌধ, ভবনকুড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ। তো আমরা কিন্তু এতক্ষণ আপনাদেরকে একটা নদী দেখাইছিলাম। দেখুন এই যে আমার সামনে, এইটা কিন্তু সেই নদী, যে নদীর কথা ওই দাদারা বলল যে এই নদীতে এত পরিমাণে লাশ ছিল যে এই লাশের গন্ধে এখানে মোটামুটি মানুষ মনে করেন আসতেই পারতো না। এই নদী দিয়ে কেবল লাশ আর লাশ আর রক্তের প্রবাহ ভেসে গেছে। আমি এদিক থেকেও দেখাই, আসুন আপনাদেরকে দেখাই। আর মুক্তিযুদ্ধে যখন চলাকালীন অবস্থায় এখানে যুদ্ধটা সংগঠিত হয়েছে, সেই সময় মূলত মুক্তিবাহিনীরা এই যে আগে আমি বলি যে এইখান থেকে কিন্তু এই যে ভারতের থেকে সেই প্রবাহমান যে পানি, সেই পানি এসছে। তো মুক্তিবাহিনীরা কি করেছে, এই যে আমি যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখুন এই যে ব্রিজটাকে তারা মাইন দিয়ে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়াতে এখানে ওপারে মূলত আপনার পাক সেনারা আটকে পড়েছিল। আর তখনকার সময়ে এই জনপদ কিন্তু অনেক অংশেই পানিতে ডুবে থাকতো, এত শুষ্ক কিন্তু ছিল না তখন, মানে এত শুকনো ছিল না। এখানে রাস্তাঘাট খুবই খারাপ ছিল, ভঙ্গুর ছিল। ফলে এই যে ব্রিজ, এই ব্রিজ যখন মাইন দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, তখন পাক সেনারা এখানে আটকে পড়ার পরে মুক্তিবাহিনীরা তাদেরকে ওই ভারত থেকে এসে তাদেরকে একেবারে চতুর্দিক থেকে ঘিরে ধরে আক্রমণ করে, এবং তখন কিন্তু এখানে পাক সেনারা এবং রাজাকাররা ধরাশায়ী হয়, এবং সেই যুদ্ধে বহু পাক সেনা সহ রাজাকার মারা যায়। তবে একটা যুদ্ধ হলে, যেহেতু প্রায় 15 দিন একটানা এখানে যুদ্ধ হয়েছে, আবার কেউ কেউ বলে যে 5 ঘন্টা যুদ্ধ হয়েছে, আমি সঠিক জানি না কত সময় যুদ্ধ হয়েছে। তাতে তো মুক্তিযোদ্ধারাও মারা গেছে। তো সেই কারণেই এখানে কিন্তু এই তেলিখালি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এটা আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি স্মারক হিসেবে এখানে আজও প্রতিষ্ঠিত। 3 তারিখ নভেম্বর একটা দিবস পালিত হয়, এই তেলিখালি মুক্তিযুদ্ধ দিবস, স্পেশাল ভাবে একটা দিবসে পালন করা হয়, তাই তো? তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ইতিহাসের সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, যে ব্রিজের কারণেই কিন্তু এই সুযোগটা তৈরি হয়েছিল হানাদার বাহিনীকে মারার জন্য। এই যে ব্রিজটা, এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। অ্যাকচুয়াল এইটা পাহাড়ি ঝর্ণা, এখন তো এখানে পানি খুবই সীমিত, কিন্তু যে সময়কার গল্প আমরা বলছি, সেই সময় কিন্তু এই সব জনপদ অধিকাংশই পানির তলায় ডুবে থাকতো। আর এই যে রাস্তাঘাট দেখছেন এখন এত পাকা, তখন এখানে মানে মহিষের গাড়ি, গরুর গাড়ি ছাড়া তেমন বিশেষ কিছু চলতো না। তখন তো কোনো যানই ছিল না, বুঝতে পারছেন না? এই ব্রিজ ভেঙে দেওয়ার পর মানে পাক বাহিনীর এখান থেকে যে নড়াচড়া করার কোনো রাস্তাঘাট আর কোনো কিছুই মানে মোটা দাগে ছিল না। ফলত এই ব্রিজটা মানে বলা যেতে পারে পাক বাহিনীর জন্য ছিল কাল। হ্যাঁ, ওদের জন্য এটা ছিল ইবলিশ, ফান আর কি। তো এই মানে এখন তো দেখছেন এত সচল বিষয়টা। মানে মিজান ভাইকে আমি থামিয়ে এই কথাটা এই কারণেই বললাম, তখন তো দুর্গম ছিল, দর্শকও জানে যে ওই সময় দুর্গম ছিল এই জায়গাটা, পাহাড়ি জায়গা যেহেতু। এইটা এই কারণেই এখানে বিশেষ ভূমিকা রাখছে, এবং আমাদের এই উত্তরাঞ্চল স্বাধীন হওয়ার পেছনে এই ব্রিজের অনেক বড় ভূমিকা ছিল।
তো দর্শক শুনলেন আপনারা, আসলে দাদা কিন্তু অনেক কিছুই জানে। আর এই এলাকা সম্পর্কে উনি যে ইতিহাসটা কিন্তু অনেক আগেই পড়াশোনা করছেন, যার কারণে আজকে বলছিলেন যে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরা এই জায়গাটা দর্শকদের দেখানোর চেষ্টা করি। দর্শকরা এই ইতিহাসটা অবশ্যই পছন্দ করবে, তা আশা করি এটা আপনারা পছন্দ করবেন। তার কারণ আমারই অনেক ভালো লাগছে এই ইতিহাসটা, যে এখানে এই সামান্য একটা বর্ডার এলাকায় যে এত বড় ঘটনা হয়েছে, এত বড় ইতিহাস হয়েছে, এটা আমারও জানা ছিল না। আমিও অবশেষে জেনে গেলাম বা জেনে গেছি। তো দর্শক, যদি অবশ্যই ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিবেন। আর কেমন লেগেছে, কেমন হয় আমাদের ভিডিওগুলো, এটা আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।